সমস্যার সমাধানের ব্যাপারে কিছু সমস্যা তো এইটাই না থাকলে সমস্যাই যদি মানে না এইগুলো বোঝেন, যদি উঠে যায় তাহলে তাহলে সমাধান করবেন কি করে? আমার ধারণা যে কৃষিতে যে শিল্পের রেটে বিদ্যুতের দাম আদায় করা হয় সেটা তিতুমির সাহেবও জানেন না। তো সেটা তাকে না শুনলে সমাধান কি করে করবেন? টাকা বেঁচে থাকে সেখানে যদি ঘাটতি থাকে তখন আমরা মূল্যবৃদ্ধি করব। এই ব্যাপারটি না করে সরকার যে আত্মঘাতী কাজ করেছে, তাহলে আশা থাকে কোথায়, ভরসা বেঁচে থাকে কোথায়? পেট বেঁধে ক্ষুধার্ত থেকে সরকারের দিকে তাকিয়ে থেকে বছরের পর বছরও কাটাবো কি করে? গত সরকারের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চিঠি দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আরম্ভ করে বিদ্যুৎ মন্ত্রণালয়, রেগুলেটরি কমিশনে দৌড়াদৌড়ি গড়াগড়ি করতে হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। মাছের উপর থেকে, মাছকে শিল্প বানায়ে মাছের উপর থেকে শিল্পের রেটে বিদ্যুতে সেচ দিলে সেচ আদায় করতে হবে, এবং সেইখানে পাশাপাশি একই সোর্স থেকে যদি যায় তাহলে সেচের বিলও ওই শিল্প রেটেই দিতে হবে। পলিসি সাপোর্ট চাইছেন না ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, উদ্যোক্তারা? আমি সে প্রশ্নে পরে আসবো। তাহলে আমার প্রশ্ন, একজন শিল্প উদ্যোক্তা, একজন নেতৃস্থানীয় ব্যক্তি বলেছেন, অর্থমন্ত্রীকেই বোধহয় বলেছেন, যে আপনারা আমাদের কাছ থেকে জবরদস্তি করে কর আদায় করেন, সেই করের টাকাটা কোথায় খরচ করেন সেই হিসাব তো কোনোদিন দিলেন না। আদায় করবেন কিভাবে সেই হিসাবটা বাজেটে নিয়ে আসেন, কিন্তু বাজেটে তো আনেন না যে আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে কোথায় কিভাবে খরচ করলেন, তারাকে আদৌ খরচ করতে পারলো কি না। এইবার আসেন জ্বালানি খাতের খরচটা কিভাবে করা হয়। এইবার আসেন, যে কোনো প্রকল্প নিতে হলে, উন্নয়ন প্রকল্পই আমরা বলি, নিতে হলে রেগুলেটরি কমিশনে সেই প্রকল্প পাঠাতে হবে, এবং সেই প্রকল্পের উপরে অংশীজন হিসেবে, যেটা ডক্টর তিতুমির বলেছে যে আজকে উনি আসছেন বা সরকার এসছেন, যে মানুষের অংশীজনদের কথা শোনার জন্য, তাদের কথা রিফ্লেক্ট করার জন্য, ওই প্রকল্পে অংশীজন বলতে আমরা। রেগুলেটরি কমিশন যে উন্মুক্ত সভায় অংশীজনরা মতামত দেয় সেটা তুলে দিছে। এই সরকার এসে আশা করি সেগুলো সব প্রবর্তন করবেন। এক সময় ছিল মূল্য বৃদ্ধির প্রস্তাব শুনানিতে আসবে কিনা সেটা আগে ডিসাইড হতো উন্মুক্ত সভায়, এবং অংশীজনরা সেটা সিদ্ধান্ত নিত। এখন সেটা তুলে দিয়ে গেছে সেই সরকার, এবং পারলে একদিনে ঘরের মধ্যে বসে দাম বৃদ্ধি করা হচ্ছে। অংশীজনদের কোনো অংশগ্রহণের বালাই নেই। সমস্যার সমাধানের ব্যাপারে কিছু সমস্যা তো এইটাই না থাকলে সমস্যাই যদি মানে না এইগুলো বোঝেন, যদি উঠে যায় তাহলে তাহলে সমাধান করবেন কি করে? আমার ধারণা যে কৃষিতে যে শিল্পের রেটে বিদ্যুতের দাম আদায় করা হয় সেটা তিতুমির সাহেবও জানেন না। তো সেটা তাকে না শুনলে সমাধান কি করে করবেন? তাকে তো এটা শুনে যেতে হবে, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে যে আপনারা শিল্প উদ্যোক্তারা বলে গেছেন যে আপনাদের কর ছাড় দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। আমি এগুলোর সঙ্গে শতভাগ একমত। যদি বিদ্যুৎ আর জ্বালানি না পান তা আপনাদের কোনো কর নেওয়া হবে না, আপনারা টিকে থাকতে পারবেন। আপনাদের জ্বালানি নিরাপত্তা, আমি তো দেখছি জন্ম থেকে আপনারা জ্বালানি নিরাপত্তাহীন, জন্ম থেকে জ্বালানি নিরাপত্তাহীন। আপনাদের প্রোডাক্টিভিটি কী করে ইনশিওর করবেন? আপনারা কি করে অর্ডার কমপ্লাই করবেন কি করে? সেই জ্বালানি নিরাপত্তা কোথায়, কবে আসবে? আমরা সরকারের কাছে 3টা বিষয় চেয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকার আসার পরে 3টা বিষয় চেয়েছিলাম, যে আপনার কিচ্ছু করতে হবে না, সব আমরা করব। এই আপনাদেরকে নিয়েই আমরা করব। আমরা একটা বড় উন্নত মানের কালচার তৈরি করেছিলাম, গণশুনানিতে আমরা সবাই আসতাম। এই যে বিটিএমের সভাপতি সাহেব আছে, বিটিএমের অফিসে যে আমরা যখন গণশুনানি হতো, বিদ্যুতের প্রস্তাব আসতো, মূল্য বৃদ্ধির প্রস্তাব আসতো, আমরা আলাপ করতাম, আমরা সব একসঙ্গে বসে প্রস্তাব নিয়ে যেতাম। আজ সেখানে আমি বয়কট করেছি। সরকার কি একবার ভেবে দেখেছেন যে এই লোকটা বয়কট করলো কেন? এই লোক যদি গণশুনানিতে না যায়, গণশুনানি অর্থহীন হয়ে যায়। আমি বলেছি যে রেগুলেটরি কমিশনকে আজকে আপনারা বসায় রেখেছেন, সে লুণ্ঠনের হাতিয়ার। এই সেক্টর থেকে যা লুণ্ঠন করে নিয়ে গেছে, এই রেগুলেটরি কমিশন দিয়ে লুণ্ঠন করেছে। সেই রেগুলেটরি কমিশনকে যদি আজকে আপনি পরিবর্তন না করে তার হাতে যদি এটা তুলে দেন, সেখানে যেসব জিনিসগুলো পরিবর্তন করা দরকার সেটা যদি পরিবর্তন না করেন, তাহলে আপনি 20% যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, ডিজেলের দাম 15%, টকটিনের দাম 20% বাড়িয়ে 20 টাকা বাড়িয়ে নিয়ে গেছেন, 20% বাড়িয়ে নিয়ে গেছেন। এটা তাহলে বলবো যে আপনি বাজেটের উচ্চ অভিলাষী বাজেট করার অর্থ যোগান দিয়েছেন।
সবাই বলে উচ্চ অভিলাষী বলে, ডক্টর শুনতে শুনতে শামসুল আমাকে আর আলম, 1 মিনিট সময় দিতে আচ্ছা, হবে। আর 1 মিনিট। আপনি যেহেতু বলেছেন যে আপনি আমাকে সময়, আমার 7 সময় মিনিট সেটা বলছেন, দেবেন। আর 1 মিনিট বলেন, হ্যাঁ। অসুবিধা নেই। তো এখন প্রশ্ন আসেন যে আমি আবার বলছি যে 17,000 কোটি টাকার এগ্রিকালচার, আমি ওইটা পরে আসছে, এগ্রিকালচারে ভর্তুকি দেওয়া হয়েছে, কোথায় দেওয়া হয়েছে ভর্তুকি? আজকে আপনি জলমহল থেকে 132 কোটি টাকা আদায় করেন মাত্র। সেই 132 কোটি টাকায় 17,000 কোটি টাকা থেকে সরকার নিলে সরকারের পয়সা খরচ হয় না, জলমহলগুলো বেঁচে যায়। যে জলমহলে মাছ উৎপাদন হয় সেই জলমহল আজকে বিষাক্ত হয়ে যাচ্ছে। সেই জলমহলগুলোকে বাঁচাতে হলে বাজেট কি করবেন? 17,000 কোটি টাকা যে দিচ্ছেন, এই 17,000 কোটি টাকা কোথায় যাচ্ছে সেই হিসাব তো সরকার দিতে পারে না। গত সরকার দিতে পারেনি, এই সরকার দেবে। এই এগ্রিকালচার সেক্টরে ডিজেলের দাম বেড়ে গেছে, এই এগ্রিকালচার সেক্টরে ফার্টিলাইজারের দাম বেড়ে গেছে, ফার্টিলাইজারের দাম বেড়েছে, সেখানে গ্যাসের দাম বেড়ে গেছে। এইভাবে যে চেইন ইফেক্টে এগ্রিকালচার সেক্টর সুইং করে গেছে। আর জ্বালানি নিরাপত্তার প্রশ্ন শিল্পতে আসছেই। তাহলে সেই জায়গাগুলো অ্যাড্রেস না করে সরকারকে আমরা বলেছিলাম আগে আপনি বিদ্যুতের দাম কমানোর জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর রিপোর্ট আগে আনেন, যে উৎপাদনে 40% ব্যয় লুণ্ঠনমূলক ব্যয় বাড়ানো ধন্যবাদ, হয়েছে, ডক্টর এবং শামসুল সেই আলম। ব্যয় কমানোর জন্য গণশুনানির আদেশ দেন। আগে সেখানে আমরা আমাদের এখানে সমন্বয় যারা করি, নীতি নির্ধারক ওনারা আছেন, আমরা সমন্বয় করি, সেটা করে আপনার যদি কাছে সেখানে আবার আসবো, ওটা আবার সেটা আসবো। যদি টাকা বেঁচে থাকে, সেখানে যদি ঘাটতি থাকে, তখন আমরা মূল্যবৃদ্ধি করব। এই ব্যাপারটি না করে সরকার যে আত্মঘাতী কাজ করেছে, তাহলে আশা থাকে কোথায়, ভরসা বেঁচে থাকে কোথায়? পেট বেঁধে ক্ষুধার্ত থেকে সরকারের দিকে তাকিয়ে থেকে বছরের পর বছরও কাটাবো কি করে? হতাশা থেকে নিজেকে মুক্ত করব কি করে? সেই প্রশ্নটি আজকের সরকারের কাছে আমি এখানে রেখে যাই। ধন্যবাদ। আমরা এখন জ্বালানি খাত নিয়ে ফ্লোরে যাব। এখানে আমাদের আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রেজাউল হোসেন।